মুশফিক ২০ মিনিট ধরে সুলতান ডাইন রেস্টুরেন্টে বসে আছে। অপেক্ষা খুবই বিরক্তিকর। বিরক্তিতে মুখের মিষ্টি হাসি সুলভ চেহারা গায়েব হবার উপক্রম। সুচারু গম্ভীর চোখের দৃষ্টি বারবার হাত ঘড়ির দিকে স্থির হচ্ছে। সে প্রচুর ডিসিপ্লিন মানে, আসলে তার পেশা যা তাতে মানতে হয়। সে ছোটবেলা থেকে বেশ গোছানো, নিয়ম মাফিক সব করতে পছন্দ করত। এখন যেহেতু আর্মির মেজর, এখন নিয়মানুবর্তিতা, চরিত্র, ব্যবহার, সময়জ্ঞান সবকিছুই যেন রক্তে মিশে গিয়েছে। রেস্টুরেন্টে মানুষ গিজগিজ করছে, মানুষের কোলাহলে তার মেজাজ আরও খারাপ হচ্ছে। শান্ত পরিবেশ সে পছন্দ করে। তাছাড়া ঢাকায় এত রেস্টুরেন্ট থাকতে মেয়েটা এখানেই কেন আসতে বলল? সে ভাবে কাঙ্ক্ষিত মানুষ আসলে প্রথমে এই কথাটাই জিজ্ঞেস করবে, নিরিবিলি জায়গা রেখে এখানে কেন? তাছাড়া বলিষ্ঠ বলবান শরীরের জন্য সবাই তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে, এটাও খুব বিরক্তিকর। সময়ের অপব্যবহার সে একদম পছন্দ করে না। মায়ের উপর আকাশ সমান রাগ হচ্ছে। এমন একজনকে তার পছন্দ হয়েছে যে কিনা সময়ের কাজ সময়ে করতে পারে না। তার মতো মানুষকে ২০ মিনিট ধরে এই কোলাহলপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছে। এটা যদি তার ইউনিটের সেনারা শুনে তাহলে নির্ঘাত অবাক হতো। কেননা মুশফিক স্যার মানেই কড়া মানুষ। কফিতে শেষ চুমুক দিতে দিতে মুশফিক তার মাকে ফোন দেয়। সাহেরা খাতুন যেন ফোনের কাছেই বসেছিল, সাথে সাথে রিসিভ করে বলল, আব্বু, মেয়ে পছন্দ হয়েছে তাই না? আমি জানতাম তোর পছন্দ হবেই। দেখলি মায়ের পছন্দ কত ভালো। মুশফিক শান্ত হয়ে তার মায়ের খুশি খুশি মন্তব্য শেষ করার সুযোগ দিল। ওনার কথা শেষ হলে মুশফিক গম্ভীর গলায় বলল, কিসের পছন্দ আম্মু? তোমার পছন্দের মেয়ে তো এখনো আসেনি। আমি আর 1 মিনিটও অপেক্ষা করতে পারবো না। যে মেয়ের সময়ের প্রতি জ্ঞান নেই সে মেয়েকে নিয়ে আমি আমার মূল্যবান জীবন কাটাতে পারবো না। সাহেরা খাতুন আর কিছু বলার আগেই মুশফিক ফোন রেখে দেয়। ওয়েটারকে ডেকে বিল কত হয়েছে তা জানতে চায়। তখনই চোখে পড়ে কালো শাড়ি পরে জ্যোৎস্নার মতো মায়াবী এক মেয়ে তার দিকে আসে। মুশফিক ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। বোঝা যাচ্ছে এটাই ছবিতে দেখানো সেই মেয়ে, যার প্রশংসা শুনতে শুনতে সে ক্লান্ত। কিন্তু এখন কি করা উচিত? দেরি করে আসার কারণে থমকে বুকের ছাতিয়ে বাঁকাটাকা করে দেওয়া উচিত, নাকি অন্ধকার রাতে চাঁদ যেমন জ্যোৎস্না দিয়ে উজ্জ্বলতা বাড়ায় তেমনি কালো শাড়িতে ফর্সা চাঁদের মতো রমণীকে ক্ষমা করে দেওয়া উচিত? মুশফিক কিছু বলার আগেই মেয়েটি তার কাছে এসে পৌঁছায়। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মেজর। মুশফিক হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। প্রথম দেখায় কেউ এমন করে সম্বোধন করতে পারে এটা তার জানা ছিল না। সে কিছু বলার আগেই মেয়েটি আবার বলল, আমি দুঃখিত মেজর সাহেব, অনেকক্ষণ অপেক্ষা করেছেন। বিশ্বাস করেন আমি ইচ্ছে করে দেরি করিনি। আমার এমনই হয়, রেডি হতে হতেই এত লেট হয়ে যায়। ইটস ওকে না? মুশফিক মেয়েটার দিকে তাকিয়ে বলল। হুম। ওয়েটার এতক্ষণ যেন তাদের সব কথা গিলছিল। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, আপনি 2 প্লেট কাচ্চি নিয়ে আসেন, অবশ্যই আলু এক্সট্রা নেবেন। ওয়েটার চলে গেলে মেয়েটা মুশফিকের দিকে তাকিয়ে বলল, এত নিরিবিলি রেস্টুরেন্ট থাকতেও এখানে রাখার কারণ নিশ্চয়ই বুঝেছেন। কাচ্চি আমার ভীষণ পছন্দ। মুশফিক চুপচাপ তাকিয়ে আছে। আশ্চর্যভাবে তার রাগ কমে যাচ্ছে। মেয়েটার ছটফটে ভাব বেশ লাগছে। মেয়েটা টেবিলের উপরে হাত রেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আমি মিতু, মিতু হাসান। মুশফিক শীতল চোখে তাকিয়ে দাম্ভিক গলায় বলল, মুশফিক আহসান। মিতু এদিক ওদিক তাকাচ্ছে। সে সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারলেও তার সামনে বসে থাকা গম্ভীর মুখ ছেলেটার সাথে কী কথা শুরু করবে সেটাই বুঝতে পারছে না। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে, চোখের লম্বা পাপড়ি ঝাপটে এদিক ওদিক তাকাচ্ছে। সে বলল, মিতু, আপনার বোধ হয় সময়ের প্রতি যত্ন নেই। মিতু হাসে। মুশফিক বলল, প্রথম সাক্ষাতে কাউকে 20 মিনিট অপেক্ষা করো নাকি ভালো হলো? মিতু তার লম্বা চুলে হাত বুলিয়ে বলল, আমি জানি খুবই খারাপ হয়েছে, কিন্তু আমি কি করব বলেন তো? রেডি হতে এত সময় কেন লাগে সেটাই বুঝি না। আমি সবসময় লেট করি। মুশফিক মিতুর সহজ স্বাভাবিক কথা বলার ভঙ্গিমার দিকে তাকিয়ে আছে। মিতু খুবই ছটফটে এক মেয়ে। তাকে যে ধারণা দেওয়া হয়েছিল এই মেয়ে তার উল্টো। সে মিতুর দিকে তাকিয়ে থাকে। চোখের দৃষ্টিতে দাম্ভিক ভাব যেন আলোর বিচ্ছুরণের মতো বেড়াচ্ছে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। হঠাৎ বলল, কি ভাবছেন? মুশফিক মেয়েটার সাহসের তারিফ করে।
সাহস আছে বটে, সাহস না থাকলে তার সামনে এমন পটপট করার সাহস পেত? সে ভারী পুরুষালী গলায় গমগমে আওয়াজ তুলে বলল, আমাকে যেমন মৃত্যুর বর্ণনা দেওয়া হয়েছিল, আপনি সম্পূর্ণ ভিন্ন মৃত্যু। মিতু হাসে, মুশফিকের চোখে চোখ রেখে বলল, এখন আমাকে যেমন চঞ্চল দেখছেন, আমি সবসময়ই এমন। আপনার আম্মু আর ভাইয়াও সেদিন আমাদের বাসায় যায়। সেদিন আমাকে কড়া করে বলে দেওয়া হয়েছিল যে লাজুক নম্র ভদ্র হয়ে যেন থাকি। আব্বু আম্মুর কথা মানতেও আমি শান্ত লক্ষ্মী মেয়ে হয়ে বসেছিলাম। আমার আম্মুর ধারণা আমি যেই পরিমাণ দুষ্টু চঞ্চল, এমন দেখলে নাকি আমাকে কেউ বিয়ে করবে না। কিন্তু আমার মনে হলো যার সাথে সারা জীবন কাটাবো সেই যদি না জানে আমি কেমন, তাহলে ব্যাপারটা কেমন না? তাই ভাবলাম আপনাকে নিজের অবস্থার আসল রূপটা আসলে প্রকাশ করি। মিতুর কথাগুলো শুনে মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। সেটা মিতুর চোখ পড়ার আগে মিলিয়ে যায়। মিতুর চিন্তাভাবনা তার ভালো লেগেছে। মেয়েটা কি একটু নরম মনের? সাধারণত নরম মনের মেয়েরাই এমন সহজ হয়। মিতু মুশফিকের দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করে, কিন্তু গম্ভীর মেজরের মনের কথা বুঝে যাওয়া কি এত সহজ? মুশফিক সহজ গলায় বলল, আম্মুর দেখানো ছবিতে দেখলাম আপনি খুব সাজুগুজু করে বসে আছেন, আজকে সাজেননি কেন? মিতু প্রস্তর হাসে, বললাম না, সেদিন আম্মুর ইচ্ছাই সব হয়েছে, আর আজকে আমার ইচ্ছাই। আমি বেশি সাজুগুজু পছন্দ করি না, কিন্তু শাড়ি পরেছি নিজ ইচ্ছায়। শাড়ি পরে আমার খুব পছন্দের, পারলে তো প্রতিদিনই শাড়ি পরি। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আর কিছু বলার আগে খাবার চলে আসে। দুজনে কথা বলতে বলতে খাবার খায়। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের খাবার খাওয়া দেখে। কি সুন্দর করে খাবার খাচ্ছে! একটা মানুষের খাবার খাওয়া এত সুন্দর হতে পারে? খাবার খাওয়ার পরে মুশফিক বিল দিয়ে উঠে দাঁড়ায়। মিতুকে রিকশায় তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, আজ তাহলে বিদায় মৃত্যু, ভালো থাকবেন। মিতু বার কয়েক মুশফিকের দিকে তাকায়, কিন্তু মুশফিক ততক্ষণে লম্বা লম্বা পা ফেলে দূরে চলে গিয়েছে। মিতু বিষণ্ণ মুখে তার বান্ধবী জান্নাতকে ফোন দেয়। জান্নাত খুশি গলায় বলল, দোস্ত, তাহলে দাওয়াত পাচ্ছি তাই না? মিতু আস্তে করে বলল, না বোধ হয়। কেন, হাস্যক কথাবার্তা হয়নি? আচ্ছা, গম্ভীর মানুষ খুঁজিয়ে কথা বের করতে হয়, যোগাযোগের কোনো মাধ্যম নিয়ে বা দিয়ে যায়নি। যাওয়ার আগে একটুও হাসেনি। ওনার বোধ হয় আমাকে ভালো লাগেনি। জান্নাত প্রফুল্ল গলায় বলল, না, লাগবে নাই। আমার বান্ধবী একটা গোলাপ, এমন মেজর কত আসবে যাবে। জান্নাতের কথায় মিতু হাসে। খানিক মন খারাপ হলেও জানে আল্লাহর কপালে যা রেখেছে তাই হবে। তাছাড়া এই গম্ভীর মেজর আর রোমান্টিক হবে বোধহয়। মিতু চায় রোমান্টিক একবার, যে তাকে খুব ভালোবাসবে। এই বেটা তো শুধু জ্ঞানই দেবে। বাসায় যাওয়ার পরে অবশ্য মিতু সবার থেকেই বকাঝকা খায়। বাচাল মেয়ের জন্য এমন ছেলে হাতছাড়া হয়েছে, এই আফসোসে সবাই হতাশার নিঃশ্বাস ফেলে। মিতু মনে মনে মেজরকে খুব বকে দেয়। প্যাঁচামুখো মানুষ, আমার মতো পরীক্ষা প্রত্যাখ্যান। রাতে ঘুমোতে গিয়ে মিতু টের পেল এই গম্ভীর মুখ মানুষটা তার চোখের পর্দায় সুপার গ্লো দিয়ে আটকে গিয়েছে। দীপ্তিময় দুটো চোখ যেন এখনো তার দিকে তাকিয়ে আছে। মিতু বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ মেজর সাহেব। রোদেলা এক সকাল। মোবাইলের কড়কড়ে শব্দে মিতু চোখ খুলে তাকায়। অচেনা নাম্বার। রিসিভ করার পরে এক ছেলে বলল, আপু, আপনার একটা পার্সেল আছে, প্লিজ রিসিভ করুন। মিতু ভ্রু কুঁচকে বলল, আমি তো কিছু অর্ডার করিনি, তাহলে কিসের পার্সেল? মিরপুর রোড নাম্বার 2, নিনিয়ার্ড ভিলা, এই ঠিকানা দেওয়া আর আপনার নাম্বার। মিতু আড়মোড়া ভেঙে ওঠে। কে তাকে পার্সেল করে কিছু পাঠাবে সেটাই বুঝতে পারছে না। সিঁড়ি বেয়ে 4তলা থেকে নিচে আসে, পার্সেল নিয়ে বাসায় যায়। পার্সেলের সাথে তাজা টিউলিপ ফুল। ফুলটা মিতুর খুব পছন্দের। বিছানায় বসে পার্সেলটা খুলে আর খুলেই সে হতভম্ব। একটা শাড়ি, লাল টকটকে শাড়ি, শাড়ির সাথে একটা আলতার কৌটা। এসব কে পাঠাবে? তখনই চোখ পড়ে নীল একটা চিরকুট। মিতুর জীবনের প্রথম চিরকুট। দুরু দুরু বুকে চিরকুট খোলে। চিরকুট লেখক মিতুল। তোমার নাম মিতু, কিন্তু আমার কাছে মিতুল নামটা সুন্দর না? সুন্দর না হলেও আমি এই নামেই ডাকবো। লাল শাড়িটা তোমার, আলতাটা আমার জন্য রেখো। চঞ্চল মেয়ে, খুলবে না কিন্তু। ওইটার প্রথম ব্যবহার আমি করব। শোনো, জ্যোৎস্নার মতো উজ্জ্বল মায়াবী মেয়ে, শাড়ি পরতে ভালোবাসো তাই না? আমার কাছে এসে কিন্তু
রোজ শাড়ি পরতে হবে। রাজি? হাসান সাহেব পেশায় একজন ব্যাংকার। মিতু ওনার বড় মেয়ে। ছোট ছেলের নাম রাতুল। সে এবার ক্লাস 2তে পড়ে। মিতু এবার অনার্স 2য় বর্ষে পড়ে। সে লেখাপড়ায় অত বেশি ভালো না, পরীক্ষায় পাশ করার মতো ছাত্রী সে। তুখোর মেধাবী ব্যাংকার বাবার একমাত্র মেয়ে কিনা এমন অমনোযোগী ছাত্রী। সবার চোখে যদিও ব্যাপারটা দৃষ্টিকটু, কিন্তু হাসান সাহেব এইসব ব্যাপারে কখনোই মেয়েকে চাপ দেননি। ওনার কাছে মিতুর চঞ্চলতাই বেশ আনন্দদায়ক। প্রচলিত একটা কথা আছে যে বাবার বড় সন্তান নাকি বোকা হয়, কিন্তু তার মেয়ের বেলায় সেটা খাটেনি। মিতু খুব দুষ্ট আর চঞ্চল। এতদিন যদিও অনেক বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু উনি না করে দিতেন। কিন্তু এবার খুবই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলের মা নাকি বাড়িওয়ালার স্ত্রীর বান্ধবী। একদিন বেড়াতে এসে মিতুকে দেখে পছন্দ করেছে। সেই পছন্দ থেকেই পরিবার নিয়ে এসে দেখে গিয়েছে। ছেলে আর্মির মেজর, ভালো অবস্থান। ছেলের ছুটি ছিল না বলে আসতে পারেনি। কালকে নাকি এসেছে, আর এসেই মিতুর সাথে দেখা করেছে। মিতু দেখতে খুবই মিষ্টি, কিন্তু মুশফিক ছেলেটা কালকে দেখা করার পরেই কিছু জানায়নি। ওনারা অবশ্য হ্যাঁ শুনতেই প্রস্তুত ছিলেন, কারণ মিতুকে প্রত্যাখ্যান করার প্রশ্নই আসে না। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেপক্ষের কাছ থেকে কোনো খবরই আসেনি। সকালে ব্যাপারটা সবাই ভুলে যেতে চায়। মিতুর মা মাহিমা বেগম মিতুকে বকাবন্ধ করছে। এই মেয়ের জন্যই বিয়ে ভেঙেছি। নিশ্চয়ই গতকাল ছেলের সাথে পটপট করছে। কতবার বলেছি মেয়ে মানুষ, এত কথা বলতে হয় না। একটু ভারী মনের কিন্তু কে শুনে কার কথা। ওনাদের অবাক করে দিয়ে তখনই হাসান সাহেবের ফোনটা তীব্র স্বরে চেঁচিয়ে ওঠে। হাসান সাহেব মুশফিকের মায়ের নাম্বার দেখে হাতের ইশারায় মাহিমা বেগমকে চুপ থাকতে বললেন। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে মাহিমার দিকে তাকিয়ে বলল, ওনারা আজকে রিং পড়াতে আসবে। মাহিমা বেগমের মুখে হাসি ফুটে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে বলল, 12টা বাজতে চললো, তাড়াতাড়ি বাজারে যাও। হাসান সাহেব ব্যাগ নিয়ে বাজারের দিকে ছোটে। মাহিমা বেগম নিকট আত্মীয়দের ফোন করে জানায়। সবার শেষে জানায় মিতুকে। মিতু উপন্যাসের বই পড়ছিল। মায়ের কথা কর্ণগোচর হওয়ার পরে তার হাতের বই টেবিলে নিঃশব্দে রেখে দেয়। চোখ চলে যায় ওয়ার্ড্রবের উপরে রাখা লাল শাড়িটার উপর। মিতু মনে মনে বলে, মেজর আবার আসছে? মিতু চঞ্চল মন যেন নিমিষেই শান্ত হয়ে যায়। সকালে শাড়ি হাতে পেয়েই সে বুঝেছিল মেজর ফিরে আসবে, আর খুব দ্রুত আসলো। মিতু উপলব্ধি করে তার কেমন ছটফট লাগছে, হাত পা কেমন ঠান্ডা হয়ে আসে। সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তার মনে হচ্ছে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। ফোন হাতে নিয়ে জান্নাতকে ফোন দেয়। দোস্ত, ব্যাটা তো আবার পল্টে নিল। কি হয়েছে? গতকাল কোনো সায় না দিয়ে আজকে নাকি ডিরেক্ট রিং পড়াতে চলে আসবে। জান্নাত উৎফুল্ল গলায় বলল। দোস্ত, তুমি তো গেছো। মিতু এমনিতেই টেনশনে আছে, সে বিরক্তি নিয়ে বলল, ধুর, কিসের দূর? জামাই কিন্তু আর্মি। तुम्हारा खबर हो गया मेरी जान। মিতু আমতা আমতা করে বলল। কিসের খবর? জান্নাত হেসে বলল, দুষ্টুমি করেছি। তুই আমাদের বাসায় আয়। কেন? আমার ভয় লাগছে, আর ওনাকেও দেখে যাবে। আরে বাপ্পা, এখনই উনি হয়ে গেছে। ধুর, তাড়াতাড়ি আয়। মুশফিক সাদা পাঞ্জাবি পরে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই নিজে বলল, মেজর, তোমার ইউনিটের সৈন্যরা তোমার বাধ্য, অথচ আজকে নিজে এক চঞ্চল রমণীর বাধ্য হতে যাচ্ছ। কি মনে হয় বাধ্য হতে পারবে, নাকি বদমেজাজি থেকে যাবে? মুশফিক হাসে, গায়ে বডি স্প্রে দিয়ে মুখ ভরে শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে। চোখে তারার ভেসে ওঠে চঞ্চল মেয়েটার ছবি। মেয়েটা মিতুল, চঞ্চল হরিণী মিতুল। মুশফিকের যদিও এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের জোড়াজোড়িতে রাজি হতে হলো। তবুও রাজি হতো না, কিন্তু মিতুকে দেখে তার মনে হয়েছে মেয়েটা ভালো, সাদা মনের, ওকে বিয়ে করাই যায়। সন্ধ্যার দিকে মুশফিক তার সপরিবারে মিতুদের বাড়িতে যায়। গিয়ে সবাই কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে ঠিক করা হয় আজকে রিং পরানোর দরকার নেই, আজকে বিয়ে হয়ে যাক। মুশফিকের সামনে তার ছুটি নেই, সুতরাং শুভ কাজে দেরি করে লাভ কি। মুশফিক দাম্ভিকতার সাথে চুপচাপ বসে আছে। সবাই মুগ্ধ হয়ে মুশফিককে দেখছে। তামাটে গায়ের রঙেও কাউকে এতটা সুদর্শন লাগে তা কেউ কল্পনাও করেনি। মৃত্যুর মতো চঞ্চল মেয়েদের জন্য যোগ্য বর পাওয়া যাওয়াতে সবাই খুশি।
বিয়ের পরে মুশফিক সবার সাথে খুশ বিনিময় করে। গম্ভীর মুখে কিঞ্চিত মুস্কি হাসি ফুটে ওঠে। যেহেতু হঠাৎ করে বিয়ে, মিতুর মা বলল। লাল শাড়ি থাকলে ভালো হতো। মিতু হাঁসফাঁস করে বলল। আম্মু, আমার কাছে একটা লাল শাড়ি আছে। মিতুর মা কাপড়টা উল্টে পাল্টে দেখে বলল। সুন্দরী তো, কবে কিনেছিস? মিতু মিথ্যে কথা বলে। আজকে এনেছি, ছবি তুলবো বলে এনেছিলাম। তাহলে তো ভালোই হলো, তাড়াতাড়ি রেডি হয়ে যা। মিতু কিছু বুঝে ওঠার আগেই যেন বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর থেকে সে পাথরের মতো বসে আছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে, যা মিতু বুঝতে পারছে না। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াতে সিদ্ধান্ত নেওয়া হয় আজকে মিতুদের বাড়িতেই মুশফিক রাত্রে যাপন করবে। সবাই সম্মতি দিলেও মুশফিক ঘোর প্রতিবাদ করে। সে কিছুতেই এখানে থাকবে না, বউ নিয়ে বাসায় চলে যাবে, এটাই তার সিদ্ধান্ত। বর যেহেতু থাকবে না, সুতরাং কেউ আর না করল না। এই রাতেই তাকে নিয়ে যাওয়া হবে। সেটা জানার পরে মিতু বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে। চঞ্চল মেয়েটার মন যে খুব নরম তা সবাই জানে। মিতুর কান্নায় সবাই কাঁদে। এই বিদায়ের মুহূর্তটা এত কষ্টদায়ক কেন? কেন মেয়ে হয়ে জন্মালেই বাবা মাকে ছেড়ে যেতে হবে? এই বিচ্ছেদের যে কি কষ্ট তা কি কেউ অনুধাবন করতে পারে না? পারলে কেন অমত নিয়তি সবার হয়? গাড়িতে বসেও মিতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মিতুর কান্নায় মুশফিক বারবার মিতুর দিকে তাকায়। এত কাঁদার কি আছে ভাই? যখন মন চায় তখনই তো বাবার বাড়ি যেতে পারবে, তাহলে এত কান্নাকাটি করার কি আছে? সে আস্তে করে বলল। এত কান্না করার কি আছে? কালকে সকালেই নিয়ে আসবো। রাত 2টা। মুশফিকের রুমে মিতু বসে আছে। সারা রুমে সাদার ছড়াছড়ি। খাট, আলমারি, সোফা, জানালার পর টাঙানো পেন্টিং সবই সাদা। মিতুর মনে হয় সে সাদা মেঘের রাজ্যে বসে আছে। এবারই সবাই খুব ভালো, খুবই মিষ্টি তাদের আচরণ। কিন্তু একজন ব্যতিক্রম, সে হচ্ছে মুশফিক। মেজর মানুষটা বুঝি এমনই হয়, এত গম্ভীর পেঁচামুখ। আসার পর থেকে একটা কথা বলেনি। কার সাথে যেন এক নাগাড়ে ফোনে কথাই বলছে। মিতু কয়েকবার মুশফিকের দিকে তাকিয়েছে। সত্যি কথা বলতে মুশফিক খুবই সুন্দর। সাদা পাঞ্জাবি যেন সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে। দীপ্তিময় দুটো বড় বড় চোখ, কথা বলার আভিজাত্য ভঙ্গিমা। পাঞ্জাবের ওপর দিয়ে হাতের শক্ত পেশি ফুটে যাচ্ছে, যা দেখে মিতুর বুকটা কেঁপে ওঠে। মুশফিক রোমে আসে। মিতু তার দেয়া লাল কাপড়টা পরে আছে। মেয়েটাকে ভালোই দেখাচ্ছে। শাড়ি পরে মাথায় ঘোমটা দেয়াতে যেন খুব মায়াবতী লাগছে। তা দেখে মনে হলো উপহারের শাড়ি পরে যদি এত সুন্দর লাগে, তাহলে সে বারবার উপহার দেবে। সাদা মেঘের রাজ্যে এমন ফুটফুটে পরীকে চুপচাপ বসে থাকতে দেখে মুশফিক ভাবল সে মানুষ নয়, ভুলবশত কোনো পরীকে বিয়ে করে ফেলেছে। সে চুপচাপ মিতুর দিকে তাকিয়ে আছে। মুশফিককে গতকাল ভয় না লাগলেও আজকে ভীষণ ভয় লাগছে। এই যে একলা রুমে মেজর সাহেবের সাথে তার ভীষণ ভয় লাগছে। চঞ্চলতা যেন জানালার ফাঁক গলে বেরিয়ে যায়। মুশফিকের দিকে তাকিয়ে জান্নাতের বলা কথাটা মনে পড়ে যায়। তোমারা খবর হো গয়া। মিতু জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজায়। মুশফিক মিতুর দিকে তাকিয়ে হাসে। আসার পরে মিতু অসুস্থ বোধ করছিল। তার স্যার তাকে ফোন দেয়াতে সে কলে ব্যস্ত ছিল। সে এগিয়ে এসে মিতুর দিকে তাকিয়ে বলল। এখন শরীর কেমন লাগছে? গমগমে কণ্ঠের কথা শুনে মিতু নড়ে চড়ে বসে, মাথা নাড়িয়ে বলল। ভালো। তুমি আরও একটু অপেক্ষা করো, আমি কাপড় পাল্টে আসি। মিতু খেয়াল করে মুশফিক এখনও বিয়েতে পরা পাঞ্জাবি বদলায়নি। কি এমন জরুরি ফোনে ব্যস্ত ছিল যে কাপড়ও পাল্টায়নি? মুশফিক তাকে তুমি করে সম্বোধন করছে। সম্পর্কের সাথে সাথে কথা বলার ভঙ্গিমাও যেন পাল্টে গেছে। মুশফিক খুব দ্রুত ফ্রেশ হয়ে আসে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় যায়। তোয়ালে মেলে দিয়ে রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে মিতুর দিকে তাকায়। চঞ্চল মেয়ে কি ভয় পাচ্ছে? পাচ্ছে বোধ হয়, তাই তো কেমন বিবর্ণ লাগছে। সে বিছানায় বসে। শাড়িটা পছন্দ হয়েছে? জি। খুব। হুম। হঠাৎ বিয়ে হওয়াতে তুমি কি রাগ করেছো মিতু? মিতু মুশফিকের দিকে তাকায়। উনি স্বাভাবিক কথা বলে তার সাথে সহজ হতে চাইছে, কিন্তু আড়ষ্টতায় সে কথা বলতে পারল না। মুশফিক মিতুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। আমার ছুটি কম, তাই এত তাড়াহুড়ো করে বিয়ে হলো। আচ্ছা। মুশফিক এত দক্ষ চৌকুশ এক মেজর যে নির্দ্বিধায় অনেকক্ষণ কথা বলে যেতে পারে, অথচ আজকে যেন সে কথাই খুঁজে পাচ্ছে না।
আলতাটা এনেছো? মিতু মাথা নেড়ে বলল। ব্যাগে আছে। মুশফিক মিতুর সাথে আরও অন্যান্য কথা বলছে, কিন্তু মিতু যেন কথা বলতে চাইছে না, কেমন সংকুচিত হয়ে আছে। মুশফিক বুঝতে পারে মিতুর মনোভাব। সে বলল। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মিতু চুপ করে থাকে। মুশফিক মিতুর লজ্জা আর ভয় মিশ্রিত মুখের দিকে তাকিয়ে বলল। শুয়ে পড়ো। মিতু কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। মুশফিক নিজেও শুয়ে পড়ে। সে স্পষ্ট বুঝতে পারছে মিতু তার সান্নিধ্য কামনা করছে না। বুকে কেমন ছটফট নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সকালে মিতু কপালে কারো হাতের স্পর্শ পায়। চোখ খুলে শুনতে পায় গমগমে কণ্ঠ নরম হয়ে গিয়েছে। আলতো কণ্ঠে মুশফিক বলছে। মিতুল, মিতুল, আমি চলে যাচ্ছি, তুমি উঠবে না? মুশফিক ফজরের নামাজ পড়ে এক কাপ চা খেয়ে রেডি হয়ে নেয়। সে কখনোই ভারী নাস্তা করে না। খাবার দাবারের ব্যাপারে সে খুবই সতর্ক। আয়নার সামনে দাঁড়িয়ে মিতুর দিকে তাকিয়ে ভাবে, মেয়েটার বোধহয় নামাজে অনীহা। আর নামাজে অনীহা না হলে কেউ আল্লাহর এত বড় নিয়ামত ফজরের সালাত আদায় করতে ভোলে না। ফজরের নামাজ আমাদের যেমন পরকালে দরকারি, তেমন ইহকালেও প্রয়োজনীয়। ঘুম থেকে ওঠা, সকালের মিষ্টি বাতাস, হাঁটাহাঁটি, শরীর সুস্থ আর উৎফুল্ল থাকা, মন ফ্রেশ হয়ে যাওয়া, সারাটা দিন ভালো কাটা, সবই যেন নিয়ামত। মৃত্যুকেও আস্তে আস্তে অভ্যাস করে নেবে। আল্লাহ চাইলে তার স্ত্রী তার মতোই আল্লাহর আদেশ মানার চেষ্টা করবে। আয়নায় স্ত্রীকে দেখে বুকে চঞ্চল হরিণ যেন পুরো দমে দৌড়াতে শুরু করে। মন মুশফিককে সাবধান করে দেয়। এই যে সুবোধ বালক, ঘুমন্ত কোনো নারীর দিকে এমন করে তাকিয়ে থাকা ঠিক না। মুশফিক হাসে। মনের কথা অদৃশ্য মঞ্চে তর্ক করতে দাঁড়িয়ে বলল। ঘুমন্ত নারীটা আমার স্ত্রী। কাগজে কলমে সাক্ষী রেখে তাকে আমি নিজের জন্য হালাল করে নিয়েছি। এখন ঘুমিয়ে জেগে যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে আমি মন ভরে দেখতে পারবো। মন পরিহাস করে বলল। স্ত্রী তাহলে আজও দেখলে না কেন? আমাকে এই কেমনতর শাস্তি দিচ্ছ? বউকে কি ভালোবাসাও যাবে না? সে আমার বউ, এত জোর জবরদস্তি কি আছে? আগে আমাদের সম্পর্ক সহজ হোক, তারপর বাকি সব হয়ে যাবে। চলে যাচ্ছ যে, সম্পর্ক সহজ হবে কি করে? সারা জীবনের জন্যই তো যাচ্ছি না, আবার আসবো। মন বেচারি বোধ হয় সুন্দরী রমণীর আদরের সান্নিধ্য চাইছিল, তাই তো মুশফিকের কথায় রেগে গেল। দাঁত কিরমিরিয়ে বলল। বয়স যে 30 কোটা পেরিয়ে যাচ্ছে, সে খেয়াল কি আছে? আছে, তাও তো এত বাহানা। মুশফিক আয়না ছেড়ে মৃত্যুর সামনে গিয়ে তাকায়। তার ঘুমন্ত স্ত্রীকে কি স্নিগ্ধ লাগছে। কপালের পাশে ছড়িয়ে থাকা এলো চুলে চেহারার এক বাচ্চা বাচ্চা ভাব চলে এসেছে। মুশফিকের চোখ এক দৃষ্টিতে মৃত্যুকে দেখে নেয়, তারপর আলতো স্বরে মৃত্যুকে ডাকে। মিতুল, মিতুল, আমি চলে যাচ্ছি, তুমি উঠবে না? গম্ভীর শক্ত কণ্ঠের অধিকারী পুরুষ মানুষের এমন নরম মায়াময় ডাক শুনে গভীর ঘর্মে নির্মোচিত মৃত আধো আধো দৃষ্টি মেলে তাকায়। খুব সন্নিকটে মুশফিককে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মুশফিক কাছে আসায় মৃদু লক্ষ্য করে মেঝরের ডান পাশে ভ্রুতে একটা বড় কাটা দাগ। শুকিয়ে গেছে, কিন্তু রেখে গিয়েছে আঘাতের চিহ্ন। এই কাটা দাগটার জন্যই চোখে তাকানোর ভঙ্গিমা আরও দৃঢ় লাগে। তাকালে মনে হয় চোখের দৃষ্টি খুব প্রখর, যেন বুকের এফোর ওফোর করে দেবে। মুশফিকের কথাগুলো ঘুমন্ত মৃত্যুর মস্তিষ্কে ধরা দিতে কিছুটা সময় লাগলো। যখন বুঝতে পারল তখন ধরফর করে উঠে বসে। মুশফিকের শৈলের দিকে তাকিয়ে বসলো। রেডি হয়েই তাকে ডেকেছে। বিয়ের পরের দিন বর চলে যাচ্ছে কেন? সে হতবিহ্বল হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তুতলে তুতলে বলল। চলে যাচ্ছেন? মুশফিকের মাঝে মানুষের মন বোঝার এক অসীম গুণ রয়েছে। সে মৃত্যুর হতবিহ্বল চেহারার দিকে তাকিয়ে তাকে শান্ত করতে বলল। যদিও হাতে আরও 5 দিনের ছুটি ছিল, কিন্তু গতকাল রাতের ওপর বিভাগ থেকে ফোন এসেছে, তাই হঠাৎ করে যাওয়া। মৃত্যু আস্তে করে বলল। যাবেনি? মুশফিক নীরবভাবে মৃত্যুর দিকে তাকায়। চোখ দিয়ে যেন আশ্বস্ত করতে চায়, মুখে বলে। যেতেই হবে। শাহেরা খাতুন রুমের বাহির থেকে ছেলেকে ডাকে। মুশফিক মৃত্যুর দিকে তাকায়।
তারপর ব্যাগ হাতে উঠে দাঁড়ায়। দরজার কাছে গিয়ে পিছু ফিরে আরেকবার মিতুর দিকে তাকায়। মিতু তখন মুশফিকের দিকে তাকিয়েছিল। মিতুকে এমন তাকিয়ে থাকতে দেখে মুশফিকের খারাপ লাগলো। মুশফিক মূল ফটক দিয়ে বেরোনোর সময় সবার থেকে বিদায় নিয়ে তার রুমের দিকে তাকায়। অল্প চেনা এক রমণী দরজার কাছে এসে দাঁড়িয়েছে, ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। মুশফিক দাঁড়ায়, হাতের ব্যাগ সাইড টেবিলে রেখে বলল, একটু আসি। হনহন পায়ে সে হেঁটে রুমের দিকে যায়। মূলত মুশফিকের সাথে মিতুর তেমন একটা ভাব বিনিময় হয়নি। তারপরেও হঠাৎ করে তার চলে যাওয়া যেন মিতুকে কষ্ট দিচ্ছে। বিষণ্ণ অন্তরে কেমন ব্যথা অনুভব হয়। মুশফিককে বেরিয়ে যেতে দেখে মুহূর্তেই মিতুর চোখ ছলছল করে ওঠে। তখন মুশফিক পেছনে ফিরে তাকায়, তারপর ফিরে আসে। মিতু দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। মুশফিক তার কাছে এসে দাঁড়ায়। তার জন্য যে রুমে এসেছে তা বুঝতে পারে। মেয়েটার সাথে তার এখন অবধি ভালো করে কথা বলাও হয়নি, না কাছে আসা হয়েছে। তাহলে চোখের এমন ছলছল হওয়ার কারণ কি? মুশফিক বলল। কি হয়েছে? বুঝদার জ্ঞান সম্পন্ন মেয়ে মুশফিকের সামান্য কথায় নিশ্চুপভাবে কেঁদে ফেলে। তার বারবার মনে হচ্ছে মুশফিক চলে গেলে তার কি হবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন? আব্বুর বাসায় যাবে? আমি আম্মুকে বলে গিয়েছি যেন আজকে বিকেলে তোমাকে পাঠায়। মিতু মাথা নাড়ে। মেঝর, এই হাদারাম নাকি মেঝর? উনি চলে যাওয়ার বিরহেই তো সে কাছে, আর উনি কিনা বলে আপুর বাসায় যাবে। সে বলল, আপনি কবে আসবেন? বালিকা যে তার চলে যাওয়াতেই কষ্ট পাচ্ছে তা মুশফিক বেশ ভালোই বুঝতে পেরেছে। কিন্তু ওর মুখ দিয়ে এই কথাটা বের করার জন্যই আপুর বাসায় যাওয়ার কথা বলেছে। মিতুর কথা শুনে মুশফিক মিতুর আরেকটু কাছে এসে বলল, তুমি কি চাচ্ছ আমি না যাই? হুম। সত্যি চাও? মিতু তাকিয়ে থাকে। মুশফিক মিষ্টি করে হাসে। মিতু খেয়াল করে মুশফিকের হাসি খুব সুন্দর। মুশফিক বলল, নিয়মিত নামাজ পড়বে। ভালো থেকো মিতুর। মুশফিক চলে যায়। মিতু ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে আসার পরেও মুশফিকের কথার বেশ তাকে আস্তে পিস্তে জড়িয়ে রাখে। সারা বাসায় সবাই আছে, অথচ মিতুর কাছে সব খালি খালি লাগে। সাহেরা বেগম তাকে হেঁটে হেঁটে সব দেখায়, কিন্তু মিতুর যেন কোনো কিছুতেই মন নেই। সাহেরা বেগম তা লক্ষ্য করে বলল, মিতু, তোমার কি মন খারাপ? মিতু মাথা নাড়ে। সাহেরা বেগম মিতুর মন খারাপের কারণ বুঝতে পারে। তারপর বিকেলে মিতুকে তার বাবার বাসায় দিয়ে আসা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মুশফিক বাড়ি আসলেই আবার মিতুকে আনা হবে। সবার সাথে হাসি খুশি কথা বলে মিতু তার রুমে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। নিভু নিভু কণ্ঠে বলে, মেজর, মেজর, আমি কষ্ট পেয়েছি খুব। আরেক গম্ভীর পুরুষ খাগড়াছড়ির নির্দিষ্ট চেয়ারে ল্যাপটপের সামনে বসে আছে। এই প্রথমবারের মতো তার কাজে মন বসে না। কোমল এক তরুণী তার হৃদয় দখল করে ফেলেছে। সে ল্যাপটপ অফ করে বাহিরে যায়। মুক্ত বাতাস যেন তার কানে কানে বলে যায়, মেজর, মেজর। সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু বাসার মানুষ ভুল করেও মিতুকে ফোন দিচ্ছে না। সেই যে যাওয়ার দিন রাতে ৪৯ সেকেন্ড কথা হয়েছিল, আর একবারও মুশফিক ফোন দেয়নি। মিতুর মোবাইলে মুশফিকের ফোন নাম্বারটা আছে, কিন্তু সে ফোন দেয়নি। সাধারণত স্বামী স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তাছাড়া সে নতুন বউ, তাকে তো আরও বেশি ফোন দেওয়ার কথা। তাহলে সে কেন ফোন দেবে? ফোন দেওয়ার দায়িত্ব তো মুশফিকের, অথচ উনি লাপাত্তা। যদিও মিতুর মন আকুলি বিকুলি করে, গম্ভীর কণ্ঠ শুনতে ইচ্ছে হয়, তারপরও সে ঝিম মেরে চুপচাপ থাকে। মনকে বোঝায়, ওই বদলোক তোর প্রেমিক নয় মিতু, এত ছটপটে কি আছে? উপরে এত পক পক করলেও মিতু খুব করে চাইছিল মুশফিক ফোন দিক, অশান্ত মন শান্ত হোক। কিন্তু এই 7 দিন মুশফিক ফোন দেয়নি। মিতুর অপেক্ষা দীর্ঘ হয়। বারবার মুশফিকের নাম্বারটা দেখে। সারাদিন কানে বাজে ৪৯ সেকেন্ড ফোন কলের কথাবার্তা। সেদিন মুশফিক চলে যাওয়াতে মিতুর মন ছিল বিষণ্ণ। রাত তখন 11টা ছুঁই ছুঁই। খোলা আকাশের নিচে যেতে মনটা খুব চাইছিল। ইচ্ছে করছিল খোলা ছাদে যাদের আলোয় গায়ে মাখতে, তাতে যদি মন খারাপের মাত্রা কমে। কিন্তু মিতুর দাদি নীলু বেগমের কড়া নির্দেশ, বিয়ের বছর বাহিরে উড়নচণ্ডী হয়ে ঘোরাঘুরি করা যাবে না। বিয়ের বছর খারাপ জিনিসের নজর লাগলে নাকি সারা জীবন এর দোষ কাটানো যায় না। মিতু যদিও এসব কুসংস্কার মানে না, কিন্তু তার দাদিকে খুব মানে।
সেই মানা থেকে ছাড়ে গেল না। উনি দেখলে খুব বকা দেবে। এমনিতেই তার মন খারাপ, এখন যদি আবার বকা শুনে তাহলে ব্যাপারটা খুবই বিশ্রী হয়ে যাবে। মিতু ভাবে কোনো একদিন বোকা আনরোমান্টিক মেজরের সাথে রাতের নির্জন পথে হাঁটবে, কনিষ্ঠ আঙুলের সাথে আঙুল চেপে গুনগুনিয়ে গান গাইবে। রাতের পাখির উড়াল দেওয়ার শব্দে গা ছমছমানো পরিবেশে মেজরকে জড়িয়ে ধরবে। মেজর চলে গিয়েছে প্রায় একদিন হয়ে যাচ্ছে, কিন্তু একটাও ফোন করেনি। ওনার কি একবারও তার কথা মনে হয়নি? তখনই হাতের পাশের মোবাইল মিতু কেঁপে ওঠে। মিতুর অবিচেতন মন যেন এই একটা মাত্র ফোন কলের অপেক্ষায় ছিল। সে ফোনটা কানে ঠেকায়, নাক মুখ দিয়ে নিঃশব্দে চেপে ধরে রাখা নিঃশ্বাস বের করে চুপ করে থাকে। মুশফিক মাত্রই বাসায় ফিরেছে। আজকে সারাদিন খুব ব্যস্ত ছিল, কোনো দিকে তাকানোর ফুরসত মেলেনি। গোসল করে কড়ালি কালার এক কাপ চা বানায়, চা হাতে লম্বা লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতে পাহাড়ের ঠান্ডা বাতাস হু হু করে গা ছুঁয়ে যায়। মুশফিক চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নেয়। ঠান্ডা বাতাসে গায়ে ছুঁয়ে গেলেও মন ছুঁতে পারেনি। মনের হয়েছে ভিন্ন অসুখ। মুশফিক হলফ করে বলতে পারে অসুখটা আজকেই হয়েছে। অসুখটার নাম হলো মন ছটফটে অসুখ। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে ভাবে, সারাদিন একবার হলো মিতুকে ফোন দেওয়া দরকার ছিল, কিন্তু জরুরি মিটিংয়ে কোনো কলই অ্যালাউ না। তাছাড়া সে মেজর হয়েও যদি নিয়ম ভঙ্গ করে তাহলে বাকি সেনারাও তা শুরু করবে। কাজের ব্যাপারে মুশফিক খুব সতর্ক। অনেক ভেবে সে মিতুকে ফোন দেয়, আর সাথে সাথে রিসিভ হয়ে যায়, যেন মেয়েটা এই ফোন কলের অপেক্ষায় ছিল। মুশফিক হাসে, চঞ্চল মেয়ে কি তার অপেক্ষায় ছিল? দুজনেই নীরব। মুশফিক নীরবতা ভেঙে গমগমে কণ্ঠে মিতুর অন্তর কাঁপিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। মিতু নিজের বর্বরতার নিজেই খিচে চোখ বন্ধ করে নেয়। সালাম দেওয়া দরকার ছিল। মুশফিক ফোনের মাঝেই মিতুর চুপসানো চেহারা দেখতে পেল, কিন্তু মিতুকে কোনো প্রকার লজ্জা না দিয়ে স্বাভাবিকভাবে বলল, ভালো আছো? ভালো। আপনি কেমন আছেন? এই কথাটা বলার সাহস মিতুর নেই। মেজরের গলার স্বর শুনেই যেন গলা শুকিয়ে গিয়েছে, অথচ মেজর কেমন আছে তা জানার জন্য মন ব্যাকুল হয়ে আছে। মুশফিক বলল, আমি ভালো আছি, সারাদিন ব্যস্ত ছিলাম বলে ফোন দিতে পারিনি। ডিনার করেছো মিতু? উনি কিভাবে বলতো? মিতু কি জানতে চায়? মন পড়তে পারে নাকি বোকা পুরুষ? মেজরের কৈফিয়ত দেওয়ার ব্যাপারটা মিতুর ভালো লেগেছে। সে বলল, খেয়েছি। আপনি খেয়েছেন? না, মাত্র গোসল করলাম, এখন চা খাচ্ছি। এত রাতে চা খেলে ঘুমাবেন কখন? আজ রাতে তো ঘুমাতে পারবো না, হাতে অনেক কাজ, রাত জেগে কাজ করতে হবে। মিতু চুপ করে থাকে। মুশফিক নিজেও আর কোনো কথা খুঁজে পায় না, মুখ ফুটে বলতে পারে না সারাদিন খুব মনে পড়েছে। মিতুর নিঃস্বতা দেখে সে বলল, ঠিকঠাক নামাজ পড়বে, ঠিকঠাক খাবার খাবে, ঠিক আছে? আচ্ছা। গম্ভীর মানুষ তার স্বভাব অনুযায়ী গমগমে কণ্ঠে বলল, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, রাখছি মিতুল। কট করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। ফোনের ডিউরেশন দেখে মিতু অবাক হয়। এত সংক্ষিপ্ত কথোপকথন হয়। তার ইচ্ছে করছিল আরও কথা বলতে, কিন্তু মেজর যে কথা বলতে ইচ্ছুক না। মিতু ভাবে, উনি মেজর হলো কি করে? মাথায় একটুও ঘেলু নেই। উনি আবার মেজর, বইয়ের সাথে কিভাবে মিষ্টি আলাপ করতে হয় তা সেটাও বোঝে না। হ্যাঁ, ওনাকে কি শেখাতে হবে যে কিভাবে আলাপ করতে হয়? মিতুর ইচ্ছে করলো নিজের কপালে নিজে চাপড়াতে। তার মতো কথা পাগল মানুষের সাথে কিনা এমন মানুষ জুটল যাকে আলাপের ট্রেনিং দিতে হবে। মিতু মনে মনে কল্পনা করল মেজরকে সে মিষ্টি আলাপের ট্রেনিং দিচ্ছে। ভাবতেই মিতু হেসে উঠল। ৪৯ সেকেন্ডের কথোপকথনে তার মন ভালো হয়ে গেছে। সে শান্ত মনে ঘুমোতে যায়। কানে বাজে মুশফিকের বলা কথাটা, ভালো থেকো মিতু। কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত অপেক্ষায় থেকেছে, কিন্তু কোনো ফোন আসেনি। মনে মনে খুব চেয়েছে ৪৯ সেকেন্ডের ফোনই আসুক, কিন্তু আসেনি। আর এই না আসার আজ ১ সপ্তাহ। আজ সাহেরা খাতুন পুত্রবধূকে বাসায় নিয়ে গেছে। ছেলে নেই তাতে কি, মেয়েটা ওনার কাছেও থাকবে, এটাই ওনার ইচ্ছা। ছেলে কাছে নিয়ে বলি যেন মিতুর মনে একাকিত্ব ভর না করে। সে কারণেই মূলত মিতুকে সঙ্গ দেয়া। মেয়েটা এত চঞ্চল আর মিষ্টি, কিন্তু উনি একটা ব্যাপার খেয়াল করলেন যে মিতু যেন কেমন বিষণ্ণ হয়ে আছে। উনি বললেন, মুশফিকের সাথে তোমার কথা হয় মিতু? না আম্মু।
কতদিন ধরে? মিতু মিনমিন করে বলল। 1 সপ্তাহ। সায়রা খাতুন মিতুর মাথায় হাত বুলিয়ে বলল। কাজের এত চাপ, এই কাজটা শেষ হলে দেখবে প্রতিদিন ফোন দিবে। মিতু হাসে। সায়রা খাতুন কি কাজে যেন তার রুমে যায়। মিতু তার রুমের দিকে যায়। রুমটা তার নাকি মুশফিকের। একদিনের বিবাহিত জীবনে কি রুমের দখলদার নিতে পারবে কি জানি। মিতু রুমে প্রবেশ করে। মুশফিকের রুমে গিয়ে মন খারাপ হয়। চুপচাপ বিছানায় বসে মনে হয় সে মুশফিককে অনুভব করছে। তখন সায়রা খাতুন মিতুর কাছে আসে, হাতের ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল। নাও, মুশফিক লাইনে আছে। মিতু আইপ্যাডের দিকে তাকায়। শক্ত গম্ভীর চেহারায় মুশফিক তার দিকে তাকিয়ে আছে। সায়রা খাতুন চলে যায়। মিতুর হঠাৎ রাগ হয়, অভিমানে অন্তর ছেয়ে যায়। সে ফোন ডিসকানেক্ট করে দেয়। মা ফোন দিয়েছে বলেই কথা বলতে চাচ্ছে, অথচ এতদিন কোনো খবর নেই। খারাপ মানুষ। মুশফিক চঞ্চল হরিণীর অভিমান বোঝে। তারপর মিতুর মোবাইলে একটা মেসেজ পাঠায়। মিতু হাতের ফোনের দিকে তাকায়, সেখানে লেখা। আমিহীন আমার বিছানায় বসার অপরাধে আপনাকে যে গুরুতর শাস্তি দেওয়া হবে তা কি আপনি জানেন? মিতু কোনো উত্তর দেয় না। মুশফিক আবার লেখে। রাগ করলে শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে। মিতু লিখল। মেজর, আপনি খুব পচা। আই হেট ইউ সো মাচ। মুশফিকের পুরো ঠোঁটের ভাঁজে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। লাভ ইউ শোনার আগেই হেট ইউ শুনতে হলো। অথচ তার বউয়ের এখন লাভ ইউ শোনাবো না বলে মুখ ফেনা তুলে ফেলার কথা ছিল। কিন্তু সে কি শুনছে? ডিফেন্স জব করলে কি এমনই হয়? মিতু অভিমান করেছে, যা খুবই স্পষ্ট। কিন্তু তা কি করার ছিল? সে কাজে এত পরিমাণ ব্যস্ত ছিল যে ফোন দেওয়ার ফুসরত মেলেনি। সারাদিন পরিশ্রম করার পরে রাতে কটেজে ফিরে শরীরটা ক্লান্ত ভঙ্গিমায় বিছানায় গুজে তখন আর কিছু ভালো লাগে না। তাছাড়া মিতু তার কল্পনার ধোঁয়াশা। দুজনের কম সাক্ষাৎটা হওয়ার কারণেই বুঝি এমন হচ্ছে। সেটা ভেবেই আর গভীর রাতে ফোন দেওয়া হয়নি। আজকে ল্যাপটপে অভিমানী চঞ্চল মেয়ের ফোলা মুখটা দেখে এত মিষ্টি লেগেছে। অভিমান করলেও কাউকে দেখতে এত ভালো লাগে। সে ভালো করে দেখার আগেই ফোন কেটে দিয়েছে। মুশফিক চোখ বন্ধ করে তার সাদা উজ্জ্বল বিছানায় মৃতকে ভাবে। ভাবতেই দেহ মন শিহরিত হয়। চোখের তারায় নেচে যায় মায়াবী একজোড়া চোখের চাহনি। মৃত্যুর মেসেজটা দেখে মুখে হাসি আসলেও মন তাকে তিরস্কার করে ওঠে। মুশফিকের অবচেতন মন বুঝি ভালোবাসার কথাই শুনতে চাচ্ছিল, তাই তো এই হাস্যকর তিরস্কার। সে আসলে এই কয়েকটা দিন খুব ব্যস্ত ছিল, অথচ সদ্য বিবাহিত স্ত্রী কিনা রাগ করে ফেলেছে। সে তপ্ত শ্বাস ফেলে মৃত্যুর নাম্বারে ডায়াল করে। বিছানায় রাখা মোবাইলটা কেঁপে কেঁপে উঠছে। মৃত্যু সেদিকে চুপচাপ তাকিয়ে থাকে। 3 বার ফোন কল আসে, কিন্তু মৃত্যু রিসিভ করে না। অভিমানী ডাগর আখিতে ততক্ষণে জলে টইটুম্বুর হয়ে গেছে। 4 বারের সময় যখন ফোন আসে তখন মৃত্যু নড়ে চড়ে বসে। সবার কাছে শুনেছে মুশফিক খুব রাগী। এতবার কল দিচ্ছে, যদি না ধরি তাহলে কি মেজর রেগে যাবে? কাজটা কি এত বিস্ময়তুল্য হচ্ছে? মৃত্যু ধাতস্থ হয়ে ফোনটা রিসিভ করে কানে ঠেকায়। মেজরের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হয়। বুকে খাঁচার পাখি ভয়ে জমে যায়। সারাদিন পক পক করতে থাকা মৃত্যু কথা বলতে পারে না। মুশফিক কান থেকে মোবাইলটা নামিয়ে দেখে সে লাইনে আছে কিনা। লাইনে আছে, অথচ কথা বলছে না। হঠাৎ মুশফিকের ভীষণ রাগ হয়। মৃত্যুর এমন নিশ্চুপতায় সারা অঙ্গে রাগ যেন চিরবিরিয়ে ওঠে। গম্ভীর গলার স্বর আরও গম্ভীর শোনায়। হ্যালো মিতু, শুনতে পাচ্ছ? কথা বলো। মুশফিকের এমন কণ্ঠে মৃত্যু তারা বলে। জি। মুশফিকের কাছে নিজের কণ্ঠই কর্কশ শোনালো। সে নিঃশব্দে শ্বাস ফেলে শান্ত হলো। রাগ লুকানোর এমন এক অদম্য ক্ষমতা আছে তার। চেহারা দেখে কিংবা কণ্ঠ শুনে কেউ তার মনের ভাব বুঝতে পারবে না। মৃত্যুর ভয়মাখা কণ্ঠ শুনে ঝট করে নিজেকে শান্ত করে নিল। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কোথায় ছিলে তুমি? মৃত্যু নিশ্চিত যে মুশফিক জানে যে সে কাছেই ছিল, তাও জিজ্ঞেস করেছে কোথায় ছিল। তার কণ্ঠে আবারও অভিমান ভিড় করে। সে বলে, কাছেই ছিলাম। তাহলে ফোনটা ধরনি কেন মিতু? আপনাকে অপেক্ষা করালাম। অপেক্ষা করাতে কত কষ্ট লাগে সেটা একটু হলেও তো নিশ্চয়ই বুঝেছেন। মুশফিক বালিশে মাথা রাখে। পাখির মুখে বুলি ফুটেছে, কণ্ঠে অভিমানের সাগর। তার মুখে হাসি ফুটে ওঠে। আমার ফোনের জন্য অপেক্ষা করছো?
মিতু চুপ করে থাকে। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক বলল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যদিও তোমাকে বলতে পারছি না কাজটা কি। মিতু মুখ গম্ভীর করে, মনে মনে বলে, আর্মিদের আবার কাজ কাজ কিসের? আর্মি তো খালি খালি মাটি কেটে গর্ত করে, তারপর ওই গর্তে ঘুমায়। আজাইরা কাজ কাম সব। মিতুকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে মুশফিকের গলার স্বর মিহি হয়। আস্তে করে বলল, সরি, আমার উচিত ছিল একটু হলেও ফোন দেওয়া। কথা বলো না মিতু। মুশফিকের এমন নরম কণ্ঠ শুনে মিতুর টলমল চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অভিমান রূপ নেয় কান্নায়। সে ফুপিয়ে ওঠে। মিতুর কান্নার শব্দ শুনে মুশফিক হতভম্ব। চঞ্চলের মজে এত নরম তাকে জানত। সে ব্যতিব্যস্ত হয়ে বলল, রাত হয়ে গিয়েছিল, ভেবেছিলাম এত রাতে ফোন দিলে যদি ডিস্টার্ব হও। আমি অপেক্ষায় ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন থেকে গভীর রাত হলো ফোন দিব, কেঁদো না। মিতু হঠাৎ ঝাঁজ মাখানো কণ্ঠে বলল, আমি কাঁদছি না, কাঁদবো কেন? মুশফিক মুচকি হাসে। মিতু যদি তার এই হাসিটা দেখত তাহলে নির্ঘাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। সে হাসি মিতুর কথা শুনে। সে স্পষ্ট কান্নার মৃদু শব্দ শুনছে, অথচ এখন উল্টো কথা। সে বলল, আসলেই তো, কাঁদবে কেন? মিতু অভিমানে ভাসে। অভিমানের স্রোতে ধাক্কা দিয়ে মুশফিক বলল, মেসেজে যা বলেছ তা কি ঠিক? শিওর? হুম। একমাত্র বউয়ের কাছে এসব শোনা লাগবে? আগে জানলে বিয়েই করতাম না। একমাত্র বউ মানে মানুষের বউ কয়টা থাকে? 4টা থাকাই তো জায়েজ। এক বউ হেঁটুই বললে আরেক বউ লাভই বলবে, সুযোগ আছে। মিতু আবার কেটে দিল। তারপর রাগ করে ফোনটাই কেটে দিল। সাথে সাথে একটা মেসেজ আসে। লাভই বলার জন্য আরেকটা বউ লাগবে দেখা যাচ্ছে। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। সে যত চঞ্চল আর দুষ্ট, মুশফিক তার থেকেও বেশি দুষ্ট। আরেকটা মেসেজ আসে। আমি সময় পেলেই ফোন দেব, এই কারণে রাগ করতে হয় না। মিতুর মন ভালো হয়ে গেল। সেই সব বুঝে, কিন্তু কেন জানি স্বল্প পরিচিত মুশফিকের গলার স্বর শুনে এত আপন লাগলো যে খুব ছেলে মানুষই করে ফেলেছে। ভোর 4:30। মুশফিকের মোবাইলে ইমার্জেন্সি কল আসে। সে শটান দাঁড়িয়ে কাপড় চোপড় পরে নেয়। উপর মহল থেকে ফোন এসেছে, এখনই একটা অপারেশনে যেতে হবে। সে নামাজ পড়ে বেরিয়ে যায়। আজকে কেন জানি বেরিয়ে যাওয়ার আগে মৃত্যুর কথা খুব মনে পড়ছে। কিন্তু মুশফিক জানে তাদের কোনো পিছুটান থাকতে নেই। তাদের জীবন দেশের জন্য উৎসর্গ। সে শূন্য কটেজের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। সামান্য দূরের কোয়ার্টার থেকে নয়না বেরিয়ে আসে। মুশফিক সেদিকে তাকায় না। নয়না এগিয়ে আসে। আসসালামু আলাইকুম স্যার। মুশফিক নয়নার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, তুমি অপারেশনে যাচ্ছ? জি, বাবাকে বলেছিলাম অপারেশনে যেতে। এটা কোনো ছেলে খেলা না যে বাবার কাছে চকলেটের আবদার করলে আর তোমার বাবা তা এনে দিল। ইটস এ অপারেশন। পিছন থেকে কর্নেল ফারুক আহমেদের কণ্ঠ ভেসে আসে। ও যাক মুশফিক, আমি জানি তুমি নয়নার খেয়াল রাখবে। মুশফিকের শরীর রাগে জ্বলে গেল। সে অপারেশনে যাচ্ছে, কারো খেয়াল রাখতে নয়। মুখে বলল, ইয়েস স্যার। নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুশফিক সেই হাসি দেখে ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিতে। বেয়াদব মেয়ে। প্রথমবার 7 দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবার 9 দিন। এবার মৃত মুশফিকের কলের আশায় বসে থাকেনি। সে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই শুনেছে নেটওয়ার্কের বাহিরে। মৃতুর মনে হলো সে সেদিন হেট ইউ বলাতেই কিনা মোবাইল বন্ধ করে রেখেছে। অনেক ভেবে সে মেসেজ দেখল। আর কখনো হেঁটেও বলবো না, যা শুনতে চান তাই বলবো। সারা রাত মৃদু কাঁদল। তার এত কান্না পাচ্ছে, কাউকে নিজের কষ্টের কথা বলতেও পারছে না। ভোর রাতের দিকে চোখে ঘুম আসলো। তখন সকাল কটা বাজে তা মৃদুর জানা নেই। চোখ না খুলেই মনে হলো তার মনটা পড়ে আছে খাগড়াছড়িতে। সেখানে এক পাষাণ পুরুষের বাস, সে কিনা তাকে কষ্ট দিচ্ছে। সে মন খারাপ করেই চোখ খুলে তাকায়, আর সাথে সাথে লাফিয়ে ওঠে। মুশফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মৃত্যু জোরে জোরে শ্বাস ফেলছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে মুশফিক তার সামনে। বারবার মনে হচ্ছে এটা স্বপ্ন। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুশফিক বলল, আমার বউ আর হেঁটেও বলবে না, আমি যা শুনতে চাই তাই বলবে। ভাবলাম মোবাইলে শুনলে তো আমার হবে না। আফটার অল মেজর বলে কথা, আমার সব কিছু স্পেশাল হওয়া চাই, তাই ফেস টু ফেস শোনার জন্যই ছুটে এলাম। মুশফিক নয়নাকে নিয়ে বিরক্ত।
তারা এখন খাগড়াছড়ির গভীর জঙ্গলে আছে, যেখানে কিনা সন্ত্রাসীদের এক বড় গ্রুপ আছে। আজকে তাদের ধরার জন্যই মূলত এই গোপন অভিযান। এসব অভিযানে সাধারণত দক্ষ সেনাদের দেওয়া হয়, কারণ দক্ষতা ছাড়া এসব ঝুঁকিপূর্ণ অভিযানে জীবন নিয়ে ফিরে আসা অসম্ভব। নয়না কম বয়সী এক মেয়ে, সে অভিযানে যাওয়ার অযোগ্য, তারপরও তার বাবার জন্যই তাকে নেয়া। আর নেয়ার পর থেকে নয়না মুশফিকের পিছু পিছু ঘুরছে। শুধু ঘুরছে বললে ভুল হবে, একটু পরে পরে হয়তো কাজকর্ম করে ব্যাপারটা ঘেঁটে দিয়েছে। আবার তার সমাধান করতে হচ্ছে মুশফিকেরই। অভিযান সফল করে আসার পথে পা মচকে ফেলেছিল। পা মচকে সে আর হাঁটতে পারছিল না। নিচু স্বরে বায়না ধরে মুশফিক যেন সাহায্য করে, অথচ সে মুশফিকের কোলে উঠতে চায়। মুশফিক নয়নার দিকে তাকায়। মেয়েটার স্পর্ধা দেখে সে অবাক। বাবার তোপেই যে এমন করে তা বেশ লক্ষণীয়। মুশফিক বলল, তোমাকে কোলে নেব কেন? আমি হাঁটতে পারবো না। না পারলে এখানেই বসে থাকবে। তোমাকে কোলে নেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমার না? আপনি আমাকে সাহায্য করবেন না? না, একজন সৈনিক হিসেবে নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার নিজের। অন্য কারো আশায় অভিযানে আসার কোনো মানে হয় না। এখন আমার জায়গায় যদি কোনো সন্ত্রাস থাকতো তখন কি করতে? মুশফিকের কথাগুলো নয়নের ভালো লাগলো না। মুশফিক অন্য সৈনিকদের বলল সাহায্য করতে। মেজরের হুকুম অনুযায়ী অন্যরা সাহায্য করলো, আর মুশফিক জোর কদম ফেলে সামনে এগিয়ে যায়। ধারালো দৃষ্টিতে সে নয়নার হাবভাব ঠিকই ধরেছে। বাসায় এসে কুসুম গরম পানিতে ভালো করে গোসল করে নেয়। এই কয়টা দিন যে কিভাবে কাটিয়েছে তা আল্লাহই ভালো জানে। তাছাড়া খাগড়াছড়ির পার্বত্য এলাকায় নেটওয়ার্কের সমস্যা, সে কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। তারা তো ক্লান্ত লাগছে যে ইচ্ছে করে বাথটাবের নিচেই শুয়ে পড়ে। গোসল সেরে সবার প্রথমে মোবাইল নিয়ে বসে। মোবাইল চার্জে লাগিয়ে অন করতেই টুম করে মিতুর মেসেজ এসে ইনবক্সে জড়ো হয়। মেসেজ পড়ে মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুস্কি হাসির রেখা ফুটে ওঠে। চোখের তারায় খেলে যায় চঞ্চলতা। 1 কাপ সালাদ বানিয়ে নেয়, সাথে 1 কাপ চা। 2টো টোস্ট বিস্কুট চায় ভিজিয়ে খায়, সালাদ খায়। তারপর চনমনে দেহে একটা কালো টি শার্ট জিন্স পরে নেয়। এত গা ভরা ক্লান্তি যেন নিমিষেই পালায়। ক্লান্তির বদলে ভর করে একরাশ উত্তেজনা। সে কটেজ তালাবদ্ধ করে বেরিয়ে পড়ে। এত সুমধুর হাতছানি তার মতো দক্ষ অফিসারের পক্ষে উপেক্ষা করা যাওয়া সম্ভব না। ঘড়ির দিকে তাকিয়ে ভাবে, সকালের আগেই ঢাকা চলে যেতে পারবো। ফজরের নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছেন মোহাম্মদ হাসান রহমান। এমন সময় কলিং বেলের তীব্র চিৎকার শান্ত নিরিবিলি ফ্ল্যাটের আনাচে কানাচে হইচই করে ওঠে। হাসান সাহেব ভ্রু কুঁচকে ভাবে, এত সকালে কে আসতে পারে? ভাবতে ভাবতে দরজা খুলে মুশফিককে দেখে উনি বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই যে একমাত্র মেয়ের জামাই। মুশফিক হাসি মুখে তাকিয়ে আছে। হাসান সাহেব এই মুহূর্ত মেয়ে জামাইকে আশা করেনি। মুশফিক সালাম দেয়, ভদ্র কণ্ঠে বলল, ভালো আছেন বাবা? মেয়ে জামাইয়ের কথা শুনে হাসান সাহেব বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভালো। হাসান সাহেব মুশফিকের হাত ধরে বাসায় নিয়ে যায়। তারপর উনি মিতুর মা মাহিমা বেগমকে ডাকে। মুশফিকের দিকে তাকিয়ে বলল, মুশফিক, তুমি যে আসবে তা তো মিতু বলেনি। মুশফিক ওনাকে শান্ত করে বসিয়ে বলল, মিঠু তো জানে না বাবা। তোমাদের বাসা থেকে এসেছো? না, খাগড়াছড়ি থেকে এসেছি, বাসায় যায়নি। নতুন জামাই এই প্রথম শ্বশুর বাড়ি এসেছে। হাসান সাহেব যেন দিশা হারায়, কি বলবেন তা বুঝে পায় না। এর মাঝে মাহিমা বেগম আর নীলু বেগম আসেন। ওনারাও মুশফিককে দেখে অবাক হয়। তারপর মুশফিক শ্বশুরের সাথে নামাজে যায়, আর মাহিমা বেগম ব্যস্ত হাতে নাস্তা বানায়। নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে মিতুকে কয়েকবার ডাকে, কিন্তু মেয়ে আজ যেন কম্বকুনের মতো ঘুমিয়েছে। মুশফিক যখন নামাজ পড়ে বাসায় আসে তখন ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। হাসান সাহেব সবার সাথেই মুশফিকের পরিচয় করিয়ে দিয়েছে। ওনার উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে মুশফিককে মেয়ের জামাই করে উনি খুব খুশি। নীলুবানু তাকে মিতুর রুমে নিয়ে যায়। মিতু তখনও ঘুমিয়েছিল। মুশফিক বিছানায় বসে মিতুর দিকে তাকায়। ফুলো মুখটায় বলে দিচ্ছে কান্নারা মিতুকে জাপটে ধরেছিল। মুশফিক বিছানায় বসার পরে যেন ক্লান্তি তার গায়ে ভর করে। সে উপর হয়ে শুয়ে হাতের উপর থুতনি ঠেকিয়ে এক নজরে মিতুর দিকে তাকিয়ে থাকে। ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা হয়,
কিন্তু মুশফিক চুপচাপ শুয়ে থাকে। সে জানে তার উচিত মিতুকে একটু সময় দেওয়া, কিন্তু দেশ রক্ষার দেশে বদ্ধ পরিপক্ক। কিছুক্ষণ পরে রোদের ছোটাছুটি রোমের আনাচে কানাচে দেখা যায়। মিতু চোখের পাতা পিট পিট করে তাকায়, তারপর মুশফিককে দেখেই 440 ভোল্ট কারেন্টের শক লাগার মতো ছিটকে উঠে বসে। মুশফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মিতু জোরে জোরে শ্বাস ফেলছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মুশফিক তার সামনে। বারবার মনে হচ্ছে এটা স্বপ্ন। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুশফিক বলল, আমার বউ আর হেট ইউ বলবে না, আমি যা শুনতে চাই তাই বলবে। ভাবলাম মোবাইলে শুনলে তো আর আমার হবে না, আপনার অল মেজর বলে কথা, আমার সব কিছু স্পেশাল হওয়া চাই, তাই ফেস টু ফেস শোনার জন্য ছুটে এলাম। মিতু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মুশফিকের কথাগুলো কর্ণগোচর হতেই চুপসে যায়। মুশফিক তখনও তার দিকে ভীষণ গভীর দৃষ্টি মেলে তাকিয়ে আছে। মিতু নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে টি শার্ট, তাছাড়া ওড়নাটাও কাছে নেই। সে ঝটপট নেমে এদিক ওদিক তাকিয়ে ওড়না খোঁজে, কিন্তু কোথাও ওড়নাটা চোখে পড়ছে না। মুশফিক মিতুর কার্যক্রমে হাসে, হাতের কাছে থাকা ওড়নাটা মিতুর দিকে বাড়িয়ে দিয়ে বলে, মিতু, এটাই খুঁজছো? মিতু মুশফিকের দিকে তাকিয়ে মাথা নাড়ে। মুশফিক আধশোয়া হয়ে বসে বলল, আসো নিয়ে যাও। মিতু তার স্বভাব মতোই চঞ্চল দুরন্ত, কিন্তু মুশফিকের সামনে আসতেই যেন সে ফাটা বেলুনের মতো চুপসে যায়। মুখটা ধুকপুক করে, কথা বলার ভাষা হারায়, এমনকি ভালো করে মুশফিকের দিকে তাকাতেও পারে না। এখন কি করে কাছে যাবে? কি হলো, নেবে না? মিতু এগিয়ে গিয়ে ওনা হাতে নেয়। মুশফিক বলল, বসো। মিতু বাধ্য মেয়ের মতো বসে। মুশফিক আস্তে করে বলল, এমন করে বসে কেন, স্বাভাবিক হয়ে বসো। মিতু সুন্দর করে বসে মুশফিকের দিকে তাকায়। উজ্জ্বল দীপ্তিময় দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে অবিচল। কালো টি শার্ট, পাথর কোদা শক্ত কঠিন শরীরে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে আছে। তামাটে গায়ে কালো রং খুব মানিয়েছে। মিতু মুগ্ধ হলো। মুগ্ধতার চারপাশ ভরে গেল। সে মাথা নিচু করে একটা ঢোক গিলে। এ পর্যন্ত সে একটাও কথা বলেনি। মুশফিক বলল, ভালো আছো? মিতু তার গায়ে মৃদু কাঁপন ঠিক টের পাচ্ছে। মুশফিক বোধহয় সকালে এসেছে। সে আলতো স্বরে বলল, জি। তা তো দেখতেই পাচ্ছি, কেঁদে কেটে শরীরে কি হাল করেছো মিতুল। ইস, আবারও সেই আদরের নরম সুরের ডাক। এই ডাকটা শুনলে মিতুর গায়ে হালকা আলোড়ন হয়। মন ভাঙাচ্ছি তার ঘুম থেকে জেগে উঠতে চায়। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক বলল, কেঁদেছো কেন? মিতুর আড়ষ্ট হয়ে বলল। কাঁদিনি। মুশফিক হাসে, ঘন গলায় বলল, একটুও না? না। আমার দিকে তাকিয়ে বলো। মিতু তাকায় না, সে তাকাতে চায় না। মেজরের চোখের দিকে তাকালে বুকটা কেমন করে ওঠে। সে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। মুশফিক বলল, তাকাও। মিতু তাকায়, মুস্কি হাসে। মুশফিক নিজেও হাসে। মিতু আস্তে করে বলল, ভালো আছেন? মুশফিক তার সরল শিকার উঠতে দেয়। 9 দিন অপারেশনে ছিলাম, ভীষণ ভয়াবহ অপারেশন, কিন্তু সব কষ্ট দূর হয়ে গেছে যে আমরা সফল হয়েছি। গতকাল রাতে বাসায় ফিরেছি, তোমার মেসেজ পেয়ে চলে এলাম। মিতু বুঝতে পারল মুশফিক একটুও বিশ্রাম নেয়নি, শুধুমাত্র তার জন্যই এত দূর থেকে ছুটে এসেছে। অচেনা সুখে মিতুর মন নেচে উঠল। সে ব্যস্ত হয়ে নামতে নামতে বলল, নাস্তা করেননি নিশ্চয়ই? মুশফিক নিচেও দাঁড়ায়। মিতুর পথ আগলে দাঁড়িয়ে বলল, না। মুশফিক সামনে দাঁড়ানোতে মিতু বলল, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসি। আগে বলে যাও। কি? আমি যা শুনতে চাই তা। মিতু শুকনো ঢোক গিলে বলল। কি শুনতে চান? মুশফিক হাসকি স্বরে বলল, যা শুনতে চাই তা তুমি বোধহয় জানো। মিতু জানে, কিভাবে জানে সেটা অজানা, কিন্তু তার মনে হচ্ছে সেদিনের কথা অনুযায়ী হেড ইউর বদলে লাভ ইউ বলতে হবে। এটা বলতে হবে ভেবেই তার গলায় শুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি জানি না। মুশফিক অনুসন্ধানী চোখে তাকিয়ে বলল, তোমার চোখ যে আরেক কথা বলে। মেজর মেজর আসলেই বাজি। মিতু অনুনয় করে বলল। পরে বলবো। মুশফিক এক পা এগিয়ে আসে, মাথাটা নিচু করে বলল, আমার আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে মিতুল। মুশফিকের গরম নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। সে হাত দিয়ে কাপড় খামছে ধরে বলল, যা শুনতে চান তাই বলবো, কিন্তু পরে। মিতুর অস্বস্তি দেখে মুশফিক সরে দাঁড়ায়। মিতু এক পলক মুশফিকের দিকে তাকিয়ে কাপড় নিয়ে বাথরুমে যায়।
বাথরুমে গিয়ে লজ্জায় মুখ ঢাকে, বুকে হাত রেখে বুকের ধিমধাম করে লাফানো হৃৎপিণ্ডটা থামাতে চায়। মেজর তার জন্য ছুটি এসেছে ভাবতেই মন পুলকিত হলো। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। মুশফিকের সাথে সবাই কথা বলছে, শুধুমাত্র মিতু ছাড়া। সে লজ্জায় ঠিকঠাক নাস্তাই করতে পারছে না। মুশফিকের গলার স্বর কানে আসলেই নাকের পাটাতন কেমন ফুলে উঠছে, সারা মুখে শিরশিরি লাগছে। সে উঠে চলে যায়। মিতুর চলে যাওয়াটা মুশফিক লক্ষ্য করে। নাস্তা খাওয়ার পরে সে রুমে গিয়ে মিতুকে পায় না। বিছানায় বসে মিতুর অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ পরেও যখন মিতু আসে না তখন তার খুব রাগ হয়, যার জন্য এত কষ্ট করে ছুটে এসেছে, অথচ সেই লাপাত্তা। স্বামীর এত কষ্ট করে এসেছে, বউ তো বুকে লেপ্টে থাকার কথা ছিল, অথচ তার বউ লজ্জায় ঠিকঠাক তার দিকে তাকাতেই পারে না। সে নিশ্চিত যে এখনও লজ্জায় লুকিয়ে আছে। মুশফিক কয়েকবার দরজার সামনে গিয়েছে, কিন্তু কি বলে ডাকবে, লজ্জায় ডাকতেও পারছে না। কিছুক্ষণ পরে মিতু রুমে আসে, হালকা নীল 3 পিস পরনে, ঠিক নীল পরীর মতো লাগছে। ফর্সা গায়ে নীলের আবরণ চোখে লাগার মতো। মিতু দরজার কাছে এসে বোকা বোকা হাসি দিয়ে মুশফিকের দিকে তাকায়। মুশফিক উঠে দাঁড়ায়, ক্ষিপ্ত পা ফেলে দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। মিতু হাত ধরে বলল। আমি একা একা বসেছিলাম। মুশফিকের রাগী চেহারা দেখে সে ভয়ে ভয়ে বলল। সরি। আমি আসাতেই এত সমস্যা, আমি চলে যাই তাহলে? মিতু ভয়ে মুশফিকের হাত ধরে বলল। না। মুশফিক মিতুর ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে বলল। তুমি কি চাও মিতু? মিতু দম আটকে বলল। আপনি আমার কাছে থাকুন। মুশফিকের বুকে ঠক ঠক শব্দ হলো। সে নিজেকে সামনে বলল। এতক্ষণ পালিয়েছিলে কেন? মিতু আস্তে করে বলল। লজ্জা লাগছিল। মুশফিক মিতুর হাতের উল্টো পিঠে নিজের আঙুল ঘষে বলল। আমি কি চলে যাব? মুশফিকের ছোঁয়ায় মিতু কেমন ছটফট লাগে। সে ফিস ফিস করে বলল। না। তাহলে আমার কথা শুনতে হবে। কি কথা? মুশফিক আরেকটু কাছে আসে। পুরুষালী তীব্র ঘ্রাণে মিতুর গা কেঁপে যায়। মুশফিক আস্তে করে বলল। একটা শাড়ি পরো না, শাড়ি আমার খুব পছন্দ। আজকের মুশফিক আর প্রথম দিনের মুশফিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। এই যে কি অবলীলায় শাড়ি পরার কথা বলল। মিতু ড্যাব ড্যাব করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক সহজে বলে ফেললেও মিতু সেটা হজম করতে পারছে না। চোখ পিট পিট করে নিজের লজ্জা লুকাতে চায়, কিন্তু চেহারার হাব ভাব কি লুকানো যায়? মিতু এমন লজ্জা মাখা কাচুমাচু চেহারা দেখে মুশফিকের মুখের হাসি চওড়া হয়। আস্তে করে বলল। তুমি কি লজ্জা পাচ্ছ? তাহলে থাক, পড়া লাগবে না। মিতু জলদি মাথা নেড়ে বলল। না না, পারবো। মুশফিক দাম্ভিক হাসি দেয়। গুড গার্ল। মুশফিক নিজেই শাড়ি পরতে বলেছে, না পরলে কথা অমান্য করলে বেয়াদবি হবে। মিতু চায় না মেজরের মরহূর্ণ হোক, তার জন্য এত দূর থেকে ছুটে এসেছে। মিতু মুশফিকের জন্য চা নিয়ে আসে। নীলুবানু এসে মুশফিকের পাশে বসে। তা ভাই, আমার বইনু কি এমন জাদু কইরা নিল যে না বইলাই ছুটে আইলা? ওনার প্রশ্ন শুনে তাদের দুজনের চোখাচোখি হয়। মেজর কমন সন্ধানী চোখে তাকায়। আসলেই মিতু তাকে জাদু করেছে, তা না হলে একদিনের ছুটিতে কখনো বাসায় আসেনি। অথচ আজকে ছুটে এলো কেন? এই মেয়েটার জন্যই তো, তাই না? মুশফিকের দিকে তাকিয়ে মিতু ভাবে। আমি কিভাবে জাদু করব? কোনো তো ভালো করে কথাই হলো না। জাদুর মন্ত্র দেওয়া তো দূরের কথা। মুশফিক নীলুবানের দিকে তাকিয়ে বলল। দাদি, আপনার নানি মস্ত বড় জাদুকর। মুশফিকের কথায় নীলুবানু হু হু করে হেসে উঠে বলল। তা তো দেখতেই পাচ্ছি। ঠিকঠাক যত্ন নিও ভাই, যেন সামনের মাসেই সুখবর শুনি। দাদির কথা শুনে মুশফিক স্থির চোখে তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। সুখবর পাওয়ার মতো সম্পর্ক আদৌ তাদের হয়নি, আর কবে হবে তাও ঠিক বলা যাচ্ছে না। বোঝে যে লাজুক, দেখা যাবে কাছে গেলেই কেঁদে উঠবে। লজ্জায় মেয়েটোর কান দিয়ে ধোয়া বের হয়। কি বলছে এইসব? মুশফিকের চোখের দৃষ্টি দেখে বুকের ভেতরটা হিম হয়ে যায়। হাতের আঙুল খুঁটে বলল। দাদি, কি বলো এসব? নীলুবানু রসিক মানুষ, উনি বলল। তুই কি লজ্জা পাইতেছিস? কি ভাই, লজ্জা টজ্জা কমে নাই কেন? মুশফিক হাসে মিতুকে আপাতমস্তক লক্ষ্য করতে করতে বলল। কমে যাবে আস্তে আস্তে। মিতু অধৈর্য হয়ে বলল। উফ দাদি, তুমি যা। কেন, আমি থাকাতে কি তুই লজ্জা পাইতেছিস? মুশফিক ঠোঁট টিপে হাসে।
মিতু সেই হাসি লক্ষ্য করে রুম ছেড়ে তার মায়ের কাছে রান্নাঘরে চলে যায়। জামাই আসার উপলক্ষে মহিমা বেগম হরেক রকমের রান্নার আয়োজন করেছে। মিতু মায়ের কাছে দাঁড়িয়ে বলল, এত কিছু রান্না করার কি দরকার আম্মু? মহিমা বেগম মেয়ের কথায় ভ্রু কুঁচকায়। এই মেয়ে আসলেই বলদ। নতুন জামাই আসলে কি তাকে এক পদ তরকারি দিয়ে ভাত দেওয়া যাবে? উনি বলল, নতুন জামাই, ভালো মতো আদর আপ্যায়ন করা লাগবে। উনি তো এত খায় না, ডায়েট করে, তাই অল্প খায়। যতটুকুই থাক, আয়োজন তো করাই লাগবে। আমি তোমাকে সাহায্য করি? না না, আজকে রান্নাঘরে আসার দরকার নেই। তুই মুশফিকের কাছে যা, কিছু লাগবে কি না দেখ। সন্ধ্যায় নাকি চলে যাবে, একদিনের ছুটিতে এসেছে। কোনটা রেখে কোনটা খেতে দেই বলতো? মহিমা বেগম আরও নানান কথা বলছেন, কিন্তু মিতুর মাথায় একটা কথাই গেঁথে গেল। একদিনের জন্য এসেছে, সে ধীর পায়ে রুমে ফিরে আসে। সন্ধ্যায় চলে যাবে, এইটুকু সময় দূরে থাকবে কেন? নীলুবানু আর মুশফিক তখনও কথা বলছে। মুশফিকের দিকে তাকিয়ে মিতুর বুকে অজানা ব্যথার হু হু করে ডাকে। সে বিষণ্ণ চোখে মুশফিকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীলুবানু চলে যায়। মুশফিক উঠে দরজা আটকে দেয়। মিতু চমকে উঠে বলল, কি হলো, দরজা আটকালেন কেন? মুশফিক তীব্রভাবে মিতুর দিকে তাকায়। চোখের ভাষা মিতুর বোধগম্য হয় না, কিন্তু পা থেকে মাথা কেঁপে ওঠে। মুশফিক তখন থেকে মিতুর বিষণ্ণ চেহারাটা লক্ষ্য করছে। সে বলল, দরজা আটকানো স্বামীর দায়িত্ব, তাই আটকেছি। মিতু হতভম্ব হয়ে বলল, এই কথা কে বলেছে আপনাকে? কেউকে বলতে হবে কেন? স্ত্রীর সাথে একান্তে কথা বলে নিশ্চয়ই দরজা খুলে কথা বলা সম্ভব না। মিতু মিয়ে যায়। কি এমন কথা যা দরজা আটকে বলতে হবে? নাকি তখন তাদের বলা সুখবরের জন্য এমন করছেন? মুহূর্তেই তার গলা শুকিয়ে যায়। ভয়ার্ত চোখে মুশফিকের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করে। মিতু মুশফিকের মনের কথা বুঝতে পারল কি না জানে না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত দক্ষ মুশফিক ঠিকই মিতুর চোখের ভাষা বুঝে নিল। মিতু, আমাদের দুজনের সম্মতি ছাড়া কিছুই হবে না। রিল্যাক্স হও।